বাগান বাড়িটা বাইরে থেকে যতটা অদ্ভুত, ভিতর থেকে ঠিক ততটাই ভয়ঙ্কর। পুরো বাড়িটাই কালো রঙে মোড়ানো। সদর দরজা পেরিয়ে ভিতরে ঢুকতেই প্রথমেই চোখে পড়ল গ্র্যান্ড লিভিং এরিয়া। বিশাল থাই গ্লাস গলিয়ে বাইরের ভিউ দেখা যায়, তবে গ্রেট ভিউ বলার মতো কিছুই নেই। কেবল কাঠরা বন্দুক হাতে মৌমাছির মতো ঘুরে বেড়াচ্ছে। তাদের শশব ব্যস্ত চাহনিতে এলিজাবেথ ভয়ে ফাঁকা ঢোক গেল। সৌভাগ্যবশত থাই গ্লাসের কারণে তারা ভেতরের কিছু দেখতে পায় না। ডুপ্লেক্স এই বাগান বাড়িটি নিচতলায় রয়েছে 4টি রুম, কিন্তু উপরের পুরো তলাটাই দখল করে আছে একটি মাত্র রুম। বাগান বাড়ির উপরের একমাত্র কক্ষটি রিচার্ডের ব্যক্তিগত সাম্রাজ্য। কেউ সেখানে প্রবেশ করতে পারে না। এলিজাবেথ রিচার্ডের কাঁধে ঝুলে থাকলেও চারপাশটা ঝাপসা চোখে দেখতে চেষ্টা করছিল। উল্টো অবস্থায় থাকা সত্ত্বেও বুঝতে পারছিল কালো ছাড়া এই বাড়িতে অন্য কোনো রঙের অস্তিত্ব নেই। পুরো পরিবেশটাই এক ভুতুড়ে নৈঃশব্দে মোড়া। রিচার্ড কালো টাইলের সিঁড়িতে লম্বা লম্বা পা ফেলে ওপরের দিকে এগিয়ে চলল। প্রতিটি কদমে এলিজাবেথের বুকের ভেতরটা শুকিয়ে আসছিল। সংকীর্ণতায় ভরা মনের কোণ ধীরে ধীরে এক ভয়াবহ ছায়ার নিচে ডুবে যাচ্ছিল। রুমে পৌঁছে দরজা পেরিয়ে রিচার্ড এলিজাবেথকে কাঁধ থেকে ছুঁড়ে ফেলে দিল বিছানায়, যেন এতক্ষণ কোনো ঘৃণ্য বোঝা বয়ে নিয়ে এসেছে। বিছানাটা তুলতুলে হাওয়ায় শরীরে কোনো আঘাত লাগলো না, কিন্তু এলিজাবেথের ভেতরটা তছনছ হয়ে যাচ্ছিল। রুমটা দেখে এলিজাবেথের চোখ বিস্ফারিত হয়ে গেল। এত বড় আয়তকার কক্ষ ও আগে কখনো দেখেনি। লিভিং এরিয়ার চেয়েও বিস্তৃত জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে এই প্রাসাদোপম ঘর। বিশালতার স্পর্শে মোড়া সুবিশাল বিছানাটা কালো চাদরে। দেওয়ালের একপাশে 3টি ড্রাগনের পেইন্টিং, যা দেখে মনে হচ্ছিল ড্রাগনটি জীবিত হয়ে উঠে আসতে চাইছে। পেইন্টিংয়ের ড্রাগনের চোখে অগ্নিশিখার ঝলক, আর গলার কর্কশ আওয়াজ কণ্ঠের ভারী নীরবতাকে আরো গাঢ় করে তুলছিল। এলিজাবেথের চোখ রিচার্ডের ডান হাতে আটকালো। রিচার্ডের হাতেও ড্রাগনের ট্যাটু। বুক শুকিয়ে গেল এলিজাবেথের। এতক্ষণ নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও আর পারল না। ঠোঁট কেঁপে উঠে কান্না ছাপিয়ে বেরিয়ে এলো। রিচার্ড এলিজাবেথকে দেখে মুচকি হাসল। ঠোঁটের কোণে পৈশাচিক আনন্দ। Cross my heart and hope to die. Welcome to my dark side. গম্ভীর স্বরে উচ্চারিত শব্দগুলো অন্ধকারকে আরো বেশি ঘনীভূত করে তুলল। এলিজাবেথ ভয়ে বিছানার চাদর শক্ত করে খামচে ধরল, অথচ নিজের মনকে সান্ত্বনা দেওয়ার সমস্ত চেষ্টা ব্যর্থ হচ্ছিল। ভেতরের প্রতিরোধ ক্রমে ক্রমেই ভেঙে পড়ছিল। থমকে যাওয়া মস্তিষ্কটা ভয়ের শীতল শিকলে বাধা পড়ে যায়। হঠাৎ রিচার্ডের পেছন থেকে রোশনাই আলো বেরিয়ে এলো। কাঁপা কাঁপা চোখে এলিজাবেথ তাকালো সেই দিকটায়। শিউরে উঠল গা তৎক্ষণাৎ। আলো আসছে দেওয়ালের সেই বিশাল ড্রাগনের পেন্টিং থেকে। পেন্টিংটি যেন জীবন্ত হয়ে উঠল। ড্রাগনের মাথা নড়ে উঠল। গভীর নিকষ কালো চোখগুলো থেকে যেন অগ্নিশিখা বিচ্ছুরিত হতে লাগলো। ড্রাগনের গলা থেকে কর্কশ আওয়াজ ভেসে আসতে চাইছে, যেন সে বন্দিত্ব ভেঙে বেরিয়ে আসতে চাইছে। হিংস্রতায় ভরা পেন্টিংয়ের সেই ড্রাগনটা প্রতি মুহূর্তে আরো বেশি বাস্তব হয়ে উঠল। এতক্ষণ নিজেকে শক্ত রাখার যতই চেষ্টা করলো, সব ব্যর্থ হয়ে গেল এবার। ঠোঁট কাঁপতে লাগলো। অজান্তেই কান্না ফেটে বেরিয়ে এলো। এলিজাবেথের রক্ত জবার মতো লাল ঠোঁটের কম্পন দেখে রিচার্ডের ঠোঁটে এক পৈশাচিক হাসি খেলে গেল। রিচার্ড এক টানে পরনের ওভারকোট আর ওয়েস্টকোট খুলে মেঝেতে ছুঁড়ে মারল। ঠোঁটের কোণে পৈশাচিক হাসি আরো গভীর হলো। অধৈর্য হয়ে শার্টের বোতাম ছিঁড়ে ফেলে দিল। বোতামগুলো মেঝেতে পড়ে টুংটাং শব্দ তুলতেই সেই শব্দে এলিজাবেথ আরো বেশি কেঁপে উঠল। সমস্ত শরীর এক অদ্ভুত পূর্ব শঙ্কা আর প্রশ্নে আচ্ছন্ন হয়ে গেল। ঠিক কি ঘটেছে তার সাথে? এই অসীম অন্ধকার, রিচার্ডের ভয়ানক হাসি, আর সেই জীবন্ত হয়ে ওঠা ড্রাগন, সবকিছু মিলেমিশে এক তীব্র বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করলো, যার থেকে পালানোর পথ খুঁজে পাচ্ছিল না এলিজাবেথ। শরীরের উপরের অংশে আর কোনো কাপড় থাকে না রিচার্ডের। ওর সুঠামো শক্তপোক্ত বুক উন্মুক্ত হয়।
যেখানে 6টি শক্ত ফোলা ফোলা ভাঁজ স্পষ্টভাবে দৃশ্যমান। এলিজাবেথের চোখের সামনে দৃশ্যটা পড়লেও মন পুরোপুরি অন্যদিকে ছিল। শোক আর উদ্বেগে ডুবে থাকা এলিজাবেথ এক অন্ধকার গুমট পরিবেশে নিঃশব্দভাবে কাঁপছে। ঘন নিঃশ্বাসের শব্দ কক্ষের ভারী নীরবতাকে ভেদ করছিল। গলায় গাঁথা কষ্টের কারণে কথাগুলো ঠিকভাবে বের হচ্ছিল না। রিচার্ডের প্রতিটি কদমে এলিজাবেথের ভিতরকার ভয় এবং অস্থিরতা আরো গভীর করে তোলে। এলিজাবেথ অসহায়ভাবে এক দুর্বল গলায় শুধু বলতে পারল, দয়া করে আমার এত বড় ক্ষতি করবেন না, আমি পবিত্র। রিচার্ড তার লালসিত চোখে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল। কিন্তু এখন তো তুমি আমার রক্ষিতা। এলিজাবেথ কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমাকে যেই কাজ করতে বললেন সেটাই করব আমি, কিন্তু দয়া করে আমার ইজ্জতে হাত দেবেন না, মরে যাব আমি। রিচার্ড ঠান্ডা গলায় উত্তর দিল। নিজের ইচ্ছে এসছো। রিচার্ডের ভারী গলার কথাগুলো তীরের ফলার মতো এলিজাবেথের বুকে বিঁধে গেল। সে নিজেই তো এখানে এসেছিল নিজের ইচ্ছায়। এই চিন্তা এলিজাবেথের মনকেও আরো বিষিয়ে তুলল। তখন কি তবে চাচি এই ধ্বংস থেকে নিজেকে বাঁচানোর কথাই বলেছিল বিভ্রাতকে? কিভাবে সে একজন নারীর ইজ্জত বাঁচাতে গিয়ে নিজের সম্মানকে কলঙ্কের মুখে এনে ফেলল? বুকের ভেতর থেকে এক কান্না আর্তনাদ হয়ে বেরিয়ে এলো এলিজাবেথের। এলিজাবেথ জানত না কিভাবে এই আযাবের মোকাবিলা কিভাবে করবে। যখন সে নিজের স্বেচ্ছায় এই আগুনে ঢেলেছে। রিচার্ড বেডে হাঁটু পেড়ে ঝুঁকে এলিজাবেথের দিকে এগিয়ে গেল। অন্ধকারে এলিজাবেথ তখনও রিচার্ডের মুখ দেখেনি। এলিজাবেথ পিছিয়ে যায় নিজেকে রক্ষা করার জন্য, কিন্তু রিচার্ডের হাত থেকে মুক্তি পাওয়া ছিল অসম্ভব। রিচার্ড বাঁকা হেসে এক টান দিয়ে এলিজাবেথকে নিজের কাছে নিয়ে আসলো। পুরুষালী গুরুগম্ভীর হাসকি কণ্ঠে শব্দে উঠে এলো, জাস্ট বি মাই লেডি। রিচার্ড ঝাঁপিয়ে পড়ল এলিজাবেথের উপর। তার নিষ্ঠুর লালসা কোনো বাধাই মানল না। এলিজাবেথের বুক ফাটানো কান্না, চিৎকার কোনোটাই রিচার্ডের কান পর্যন্ত পৌঁছালো না। সমস্ত শক্তি দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করেও ব্যর্থ হলো। এক মুহূর্তে এলিজাবেথ হারিয়ে ফেলল তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, তার পবিত্রতা। একজন নারীর ইজ্জত যা তার গৌরবের প্রতীক, সেই অলংকারে দাগ লেগে গেল। এলিজাবেথের প্রতিটি আর্তনাদ ঘরের প্রতিটি দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো, কিন্তু সেই হিংস্র হৃদয় এতে বিগলিত হলো না। নেতিয়ে পড়া এলিজাবেথের শরীর আর কোনো প্রতিরোধ করতে পারল না। ওর শরীরে অবশ, মন ভেঙে চুরমার, চোখ দিয়ে শুধু নোনা জল গড়িয়ে পড়ল। এলিজাবেথ অনুভব করলো এই ঘরে কেবল ওর দেহ ছিল, ওর আত্মা বহু দূরে পালিয়ে গেছে, যেখানে এই দুঃস্বপ্ন তাকে আর ছুঁতে পারবে না। বিষাক্ত অমানবিক এক রাত শেষে অবশেষে সূর্যের আলো ঢুকলো ঘরে, কিন্তু সেই আলোতে কোনো আশার রেশ ছিল না, বরং তা উদ্ঘাটন করলো গত রাতের ভয়ঙ্কর দুঃস্বপ্নের ধ্বংসাবশেষ। রিচার্ডের হাত থেকে ঘটে যাওয়া বর্বর অত্যাচারের ভার সইতে না পেরে শেষ রাতে জ্ঞান হারিয়েছিল এলিজাবেথ। 30 বছরের ক্ষুধার্ত বাঘের মতো হিংস্র রিচার্ডের লালসার শিকার হয়েছিল এলিজাবেথ। ফোনের রিংটনে ধীরে ধীরে ঘুম ভাঙল রিচার্ডের। শেষ রাতে অনেকদিন পর শান্তির ঘুম ঘুমিয়েছিল। মাথা ভারী, চোখের ক্লান্তি বেশ। ফোন হাতড়ে বের করেই দেখতে পেল ন্যাশনাল নাম্বার। কল ইতিমধ্যে কেটে গেছে। রিচার্ডকে একাধিকবার কল করার নিয়ম নেই, তাই পরপর একটি টেক্সট আসে, তাড়াতাড়ি নিচে যাওয়ার বার্তা। মেসেজ পড়ে রিচার্ড উঠে বসতে যায়, কিন্তু হঠাৎই টের পেল হাতের উপর ভারী কিছু। কপালে ভাঁজ পড়ল। রিচার্ড কম্পিউটার সরিয়ে দেখতে পেল এলিজাবেথ তার হাতে ঢলে পড়ে আছে জ্ঞানহীন। রিচার্ডের বিশাল দেহের সঙ্গে পিঁপড়ার মতো ছোট দেখাচ্ছে এলিজাবেথকে। ঘুমের মধ্যে পুরোপুরি রিচার্ডের বুকে লেপ্টে ছিল এলিজাবেথ। এই অবস্থায় এলিজাবেথকে আড়াল করা যাবে না সহজে। 2 হাত বাড়ালেই ঢাকা পড়ে যাবে মেয়েটি। কিছুক্ষণ তাকিয়ে রইল রিচার্ড এলিজাবেথের দিকে অদ্ভুতভাবে। স্নিগ্ধ চেহারায় এখন ক্লান্তি আর যন্ত্রণা, গালে শুকিয়ে যাওয়া জল, কালচে দাগ, গলায় ও গলার নিচে ছড়িয়ে থাকা রক্ত জমাটের চিহ্ন, সবকিছু এক ভয়াবহ দৃশ্যের আভাস। তবুও রিচার্ডের মনে এক ফোঁটাও মায়া জন্মায় না। বিরক্তি ভরে লেপ্টে থাকা এলিজাবেথকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল।
অতঃপর কোমরে টাওয়াল পেঁচিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে উঠে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমের মিররের সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি এক দৃষ্টিতে দেখতে থাকে রিচার্ড। পিটার কাঁধ ঘুরিয়ে ঘুরিয়ে দেখল অসংখ্য নখের আঁচড়ের দাগ, যা রাতের বুনো তাণ্ডবের সাক্ষ্য বহন করছে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে নিজের ভেতরের অন্ধকারকে মুখোমুখি করল রিচার্ড। ফ্যাশিটের দুপাশে হাত রেখে আয়নায় তাকিয়ে থেকে রইল। কিছুক্ষণের মধ্যেই চোখের রং বদলে লালচে হয়ে উঠে ক্রোধের আগুনে জ্বলে উঠল। দাঁতে দাঁত পিষে চোয়াল শক্ত করে রিচার্ড নিজের প্রতিচ্ছবিকে দমন করতে চাইল। এক মুহূর্তে সব ধৈর্য ভেঙে যায়। রিচার্ড হঠাৎ এক খুশি মেরে চুরমার করে দেয় মিররটি। কাঁচ ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়ে। হাত থেকে রক্ত গড়িয়ে নামে ফোঁটা ফোঁটা রক্ত ঝরতে থাকে, কিন্তু রিচার্ডের চোখে কোনো অনুশোচনা নেই। রিচার্ডের জন্য রক্ত শুধু একটি সত্য। তাদের দিন শুরু হয় রক্ত ঝরানোর মাধ্যমে, আর রাত শেষ হয় সেই রক্ত মুছে। একেবারে রেডি হয়ে নামে রিচার্ড। লুকাস ন্যাশও অপেক্ষা করছিল লিভিং রুমে তার জন্য। সকাল সকালে রিচার্ডের ভেজা চুল দেখে তাদের চোখ সপ্তম আকাশে। তেরছা নজরে দেখলো একজন আরেকজনকে। টিভিতে নিউজ চলছিল। ব্রেকিং নিউজ, তথ্যমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারীর লাশ পাওয়া যায় আজ সকালে। যদিও লাশটি পাওয়া গেলেও মাথাটি এখনো নিখোঁজ। একটি কালো কফিনে ফুল দিয়ে সাজানো লাশ সরাসরি তথ্যমন্ত্রীর বাসভবনে পাঠানো হয়েছে। পাশাপাশি গতকাল রাতে দীর্ঘ 6 বছর পর স্নাতক ডিগ্রি অর্জন শেষে দেশে ফিরছিলেন তথ্যমন্ত্রীর একমাত্র ছেলে সালমান হক। তবে মা বাবার সান্নিধ্যে আর ফেরা হয়নি সালমানের। বিমানবন্দর থেকেই সালমানকে গতকাল রাতে অপহরণ করা হয়। ছেলের অপহরণের খবর শুনে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন আনিসুল হকের স্ত্রী। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। ধারণা করা হচ্ছে এটি একটি রাজনৈতিক প্রতিহিংসা থেকে পরিকল্পিতভাবে করা হয়েছে। কেসটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডি অফিসার প্রেম আহসানের নেতৃত্বাধীন 4 সদস্যের একটি বিশেষ দলকে। আইন শৃঙ্খলা বাহিনী দ্রুতই অপরাধীদের শনাক্ত করার ব্যাপারে আশাবাদী। কড়া ফ্লেভারের ব্ল্যাক কফিতে চুমুক বসিয়ে রাজকীয় ভঙ্গিতে সোফায় পায়ের উপর পা তুলে বসে নিউজটি দেখল রিচার্ড। অপোজিটে লুকাস আর ন্যাশো বসা। তাদের ঠোঁটের কোণেও রিচার্ডের মতো বাঁকা হাসি। লুকাস নিষ্পিস করছে কিছু বলার জন্য, তার লক্ষ্য করল রিচার্ড। ওই দিরে কোয়ালকোসা, কিছু বলতে চাও? শুকনো ঢোক গিলে মাথা তুলল লুকাস। বস, আমি বাংলা এখন খুব ভালো বলতে পারি। নিজের ঠোঁট উপরের ঠোঁটে ঠেলে উঁচিয়ে ভ্রু নাচাতে নাচাতে ন্যাশোর দিকে তাকিয়ে বলল রিচার্ড। ন্যাসো ইজ এ গুড ট্রেনার। স্মিত হেসে মাথা নিচু করে ফেলল ন্যাশো। লুকাস তখনও হাত চুলকাচ্ছে। রিচার্ড আবারও বলল। কি বলতে চাও? গলা খাসকে দিয়ে নিল লুকাস। ভনিতাহীন বলল। বস, ওই মেয়েকে কি পাচার করে দেবেন? না মানে মেয়েটা কিন্তু আগুন সুন্দরী, দাম আসবে খুব। মেয়েটার সব কিছুই কেমন অদ্ভুত। ন্যাশোর কথায় চোখ বুজে মৃদু উপর নিচ মাথা ঝাঁকালো রিচার্ড। মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই রহস্যে ঘেরা। বলছি কি বস, মেয়েটাকে রেখে দিলে হতো না? না মানে চেহারায় খুব মায়া মেয়েটার। লুকাস, তোমার সম্ভবত রিটায়ার নেওয়ার সময় হয়ে গিয়েছে। এই প্রফেশনে মায়ে পড়লে চলে না। রিচার্ডের নিরেট ঠান্ডা গলায় চুপসে যায় লুকাস। সঙ্গে সঙ্গে বলে। সরি বস। ফিমেল মেয়েদের অ্যারেঞ্জ করতে বলেছিলাম, করা হয়েছে? উপর নিচ মাথা নাড়ায় ন্যাশো। জি বস। অ্যাক্সেসরিজ? অল ডান বস। আজ থেকে ভিতরে মেল গার্ডদের আসা নিষেধ। বাইরে সিকিউরিটি আরও বাড়িয়ে দেওয়া হোক। বলে উঠে দাঁড়ায় রিচার্ড। কাল থেকে প্রতি পদে পদে অবাক হচ্ছে ন্যাশো লুকাস। তবে ভিতরের কথা বাইরে আনার দুঃসাহস তাদের নেই। নিশ্চুপ পিছু পিছু যেতে থাকলো রিচার্ডের। ন্যাশো ড্রাইভিং সিটে বসে জিজ্ঞেস করলো। বস, কোথায় যাবেন? রিচার্ড ব্রেস্ট পকেট থেকে কলম বের করে একটা ফাইলে সই করতে করতে তুষ্ট হেসে বলল। অফিসে চল, গেস্ট আসবে, নিচে দাঁড়িয়ে থেকে হোস্ট করবো তাদের। রিচার্ডের 10 কথার মধ্যে খুব কথার মানে বুঝতে পারে তারা। বরাবরের মতোই এবারও ব্যর্থ রিচার্ডের কথার আড়ালে থাকা রহস্য ভেদ করতে। ঠোঁট গোল করে গরম শ্বাস ফেলে ড্রাইভ করতে থাকে ন্যাসো। গাড়ি চলছে তার নিজস্ব গতিতে।
গাড়ি চলছে তার নিজ গতিতে। মাত্রই আনিসুল হকের বাসভবন থেকে ফিরল সিআইডি অফিসার প্রেম আর তার 3 জন সহকর্মী। তাদের প্রতিটি কাজেই রয়েছে শতভাগ সাফল্য। এই 4 সদস্যের টিমের লিডার হলো প্রেম আহসান। পুরো টিম সে একাই লিড করবে। 26 বছর বয়সে ইতিমধ্যে নিজের দুঃসাহসের জন্য 2বার অ্যাওয়ার্ড পেয়েছে। 5 ফিট 10 ইঞ্চির প্রেমের খোঁচা খোঁচা দাড়িযুক্ত তামুক চেহারায় সবসময় হাসি দেখা যায় হাসির ঝলকানি। গাড়ি চালাচ্ছে অফিসার মাহাব। প্রেম প্যাসেঞ্জার সিটে গায়ে এলিয়ে চোখ বুজে নিজের মতো করে কেসটা সাজাচ্ছে মস্তিষ্কে। মাহাব ড্রাইভ করতে করতে বলল, স্যার, গোপন সূত্রে জানা গিয়েছে কাল যখন মন্ত্রীর ছেলে অপহরণ হয় ঠিক তার আগের ফ্লাইটেই সেই ইটালিয়ান গ্যাংস্টার দেশে এসেছে তার 2 বডিগার্ড নিয়ে। চোখ খুলে সোজা হয়ে বসে প্রেম। কপালে ভাঁজ, দৃষ্টি গভীর। বলল, জি স্যার, রিচার্ড ওরফে রিত কায়নাত। প্রতি বছর একবার দেশে আসে এই গ্যাংস্টার, তাও 2 দিনের জন্য। তখনই কারো না কারো লাশ পাওয়া যায়। অধিকাংশ সময় দেখা গিয়েছে বড় বড় রাজনীতিবিদ আর সংস্থার লোকজন, কিন্তু পর্যাপ্ত প্রমাণের অভাবে আজও পর্যন্ত এর বিরুদ্ধে প্রশাসন কোনো স্টেপ নিতে পারেনি। উপরের কারো হাত আছে? না স্যার, এই গ্যাংস্টার নিজের মতো চলে, কারোর ধারে না। বরঞ্চ বড় বড় লোকেদের জন্য রিত কায়নাত এক নতুন আতঙ্ক। এখন ইতালিতে গড়ে তুলেছে নিজের কালো ব্যবসা সাম্রাজ্য। সরকারও এর বিরুদ্ধে কিছু বলতে পারে না, সকল কিছু নিজের হাতে নিয়ে নিয়েছে। বাংলাদেশেও শেয়ারের ব্যবসার আড়ালে রয়েছে বড় বড় ক্যাসিনো। বিদেশি অস্ত্র আর মদ সাপ্লাই করে ইতালি থেকে। নারী পাচার থেকে শুরু করে সকল ধরনের অন্যায়ের সাথে জড়িত, তবু পুলিশ ফাইলে নাম নেই। খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শুনল প্রেম। হঠাৎ কিছু একটা ভেবে ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল ওষ্ঠপুটে। রহস্যময় হাসি বজায় রেখেই বলল, একবার দর্শন নেওয়ার যার সাহসী গ্যাংস্টারের স্যার। Welcome, man. Welcome. রিচার্ডের এহেন মধু মিশ্রিত টিটকারিময় স্বরে কপালের ভাঁজের দেখা মিলল দিবানে বসে থাকা নাসওয়া লুকাসে। উৎসুক হয়ে সামনে তাকালো দুজন। দেখতে পেল অফিসার প্রেম ব্যগ্র পায়ে এগিয়ে আসছে। ঠোঁটের কোণে লেগে আছে বক্র হাসি। রিচার্ড হেড অফিসের চিফ অফ হেড ডেস্কটপে বসে কিছু ফাইল চেক করছিল। অধীরা অপেক্ষায় ছিল কারোর জন্য। 12 তলায় অবস্থিত চেম্বারের ভিতর কাচের গ্লাস গলিয়ে সোনালি দুধ দিয়ে আলোক রশ্মি ছড়াচ্ছে। পুরো কক্ষ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অত্যাধুনিকতার নিখুঁত ছোঁয়া। ডেস্কের উপর নানান ধরনের ফাইল এলোমেলো করে ছড়িয়ে রাখা। অর্ধ খাওয়া অ্যাপেল খচিত ল্যাপটপে তখনও বাগান বাড়ির প্রতিটি কোণায় সিসিটিভি ফুটেজ লাইভে ছিল। বাগান বাড়ির মতো অফিসের দেওয়ালেও ড্রাগনের বিশাল আকৃতির একটা পেন্টিং রয়েছে। দূর থেকে দেখে মনে হচ্ছে রিচার্ড সুবিশাল আকৃতির ড্রাগনের সিংহাসনে বসে আছে। কোনো কথা ছাড়া অফিসার প্রেম এসে পায়ের উপর পা তুলে বসলো ডেস্কটপের সামনে চেয়ারে। রিচার্ড প্রেমের অ্যাটিটিউড দেখে নিচের ঠোঁট ঠেলে উপরের ঠোঁট উঁচিয়ে ভ্রু নাচাতে নাচাতে বলল, Tea or coffee? প্রেম চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কক্ষ স্ক্যান করছিল। এদিক ওদিক তাকাতে তাকাতে চোখ গিয়ে ঠেকলো নাসওয়া লুকাসের উপর। একজন পূর্ণিমা আর একজন অমাবস্যা দেখে ঠোঁট বাঁকিয়ে হেসে পড়ল। ইন্টারেস্টিং। থেমে রিচার্ডের দিকে তাকিয়ে হেসে পড়ল। ক্যাসিনোর মালিক চা কফির অফার করছে? সো রুড অফ ইউ ম্যান। ঠোঁট এলিয়ে হাসলো রিচার্ড। Whiskey or vodka? I think you won't be enjoyable without girls. Do you prefer being in a dark room or without lighting? থমকে গেল প্রেম। ঠোঁটের কোণে বক্র হাসি গায়েব হয়ে কপালে চিন্তার ভাঁজের ছাপ ফুটে উঠল। তা দেখে আবারও বাঁকা হাসলো রিচার্ড। তবে বরাবরের মতোই তা ছিল অদৃশ্য। ন্যাসোর দিকে তাকাতেই ন্যাসো ব্যগ্র হয়ে এসে রিচার্ডের ডেস্কটপের সামনে দাঁড়ায়, মাথা কিছুটা ঝুঁকিয়ে। Sistema Benel Pakore Piparalade Subito. পার্সেলটা সুন্দর করে সাজিয়ে রেডি করে এক্ষুনি। স্পিক ইংলিশ। প্রচন্ড জোরে জোরে ডেস্কে থাবা মেরে উঠে দাঁড়িয়ে গেল প্রেম।
ক্রোধে গলার নীল রগগুলো ফুলে ফেপে উঠেছে। তবে সেই তেজ স্থায়ী হলো না বেশিক্ষণ। ন্যাসো আর লুকাস ঝড়ের বেগে ছুটে গিয়ে প্রেমের মাথা ডেস্কের সাথে চেপে ধরে। ঘটনাটা এতটাই দ্রুত হলো যে নিজেকে প্রতিরক্ষা করার জন্য কিছুই করতে পারেনি প্রেম। ছোটার জন্য মুচড়ামুচি করতে থাকে প্রেমের দুহাত ওদের দুজনের দখলে, হাত মুচড়িয়ে পিঠে চেপে রেখেছে। যতই ছোটার চেষ্টা করে প্রেম, ততই তার হাতের উপর চাপ বাড়ায়। রিচার্ড চেয়ারে গা এলিয়ে শক্ত চিবুকে তাকিয়ে আছে। পুরো গম্ভীর অগ্নিস্ফুলিঙ্গ মস্তিষ্ক আবারও ফিরে যায় নিজ বৈশিষ্ট্যে। চিবিয়ে চিবিয়ে বলল, আমার দিকে হাত বাড়ানো তো দূর, আগে এদের অতিক্রম করে নে। অতঃপর ন্যাসো আর লুকাসের দিকে তাকিয়ে জলরু গম্ভীর গলায় বলল। লিভ হিম। ন্যাসো রিচার্ডের কথায় মাথা নাড়িয়ে প্রেমের দিকে চোখ গরম করে তাকিয়ে গম গমে পায়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। লুকাস প্রেমকে ছেড়ে দিয়ে দাঁড়ালো রিচার্ডের পাশে বুক বেঁধে। লম্বাটে সুস্বাস্থ্যের অধিকারী পালোয়ানের ন্যায় লুকাসকে তিন পতন নিরাপত্তায় আচ্ছন্ন কক্ষে যমদূতের মতো লাগছে। রুক্ষ তামুক চেহারায় অগ্নিশিখার জ্বলন্ত লাভার অগ্নি বিচ্ছুরিত হতে থাকে। দু চোখ দিয়ে যেন ভস্ম করে দিবে প্রেমকে। প্রেম শরীর ঝাড়া দিয়ে রাগে ফুঁসতে থাকে। শক্ত চোখে তাকালো রিচার্ডের চোখে। একজোড়া কালো আখিদয় আর নীল আখিদয়ের মধ্যে নীরব যুদ্ধ হলো কিছুক্ষণ। মন্দির ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছি? পাতালে, পারলে খুঁজে নে। রিচার্ডের কাট কাট জবাব। তীর তীর করে রাগ বাড়তে থাকে প্রেমের। তবে এখন রাগ দেখানোর মতো সময় নয়। বুদ্ধিমানরা কখনো রাগ দেখিয়ে হাতের কাছে থাকা সুযোগ ক্রোধে দূরে ঠেলে দেওয়ার মতো বোকামি করে না। হঠাৎ করে অদ্ভুতভাবে হাসলো প্রেম। রিচার্ডের দিকে তাকিয়ে গোল গোল ভাসা ভাসা চোখগুলোকে কিঞ্চিত ছোট করে বলে, তার মানে স্বীকার করছিস তুই অপহরণ করেছিস মন্ত্রীর ছেলেকে? হ্যাঁ, আমি কিডন্যাপ করেছি, আর সে মাদারফাকার বিয়েকে আমি মেরেছি। রিচার্ডের চিবিয়ে চিবিয়ে বলা কথাগুলোর বিপরীতে রহস্যময় হাসি দিল প্রেম। কণ্ঠ খাদে নামায়, কথার মধ্যে রস আনে, যেন দুজন বন্ধুর মধ্যে নর্মাল কনভারসেশন। তারপর মাথা কি করেছিস? চোখগুলো গলিয়ে এক ঘুরিয়ে আমি দিয়েছি মাছের খাবার হিসেবে, আর জিভ ঠোঁট কেটে সিদ্ধ করে পোষা বিড়ালকে খাইয়েছে। প্রেমের মুখভঙ্গি খুবই স্বাভাবিক। এই নৃশংস ভয়ঙ্কর বর্ণনাগুলো তাকে একটু বিচলিত করছে না, বরঞ্চ আগ্রহ বাড়ে ছটফটানি। অধিক আগ্রহে চেয়ে থাকে রিচার্ডের পানে পরবর্তী প্রশ্নের উত্তরের আশায়। আর মাথার খুলে সেটা কি করেছিস? ওয়েট। বলে রিচার্ড ল্যাপটপ প্রেমের দিকে ঘুরিয়ে দিল। ল্যাপটপের স্ক্রিনে তাকাতেই পাথরের মতো পুরুষালীর শক্ত হৃদয় নাড়া দিয়ে উঠল। ভিতরে ভিতরে শুকনো ঢোক গিল প্রেম, তবে তা বাইরে প্রকাশ করল না। স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিল দ্রুত। বেশিক্ষণ চেয়ে থাকতে পারল না সেই বিধ্বংসিত দৃশ্যে। মাথার খুলি থেকে তখনও মগজ চুইয়ে চুইয়ে পড়ছিল। কুকুরের পায়ের সাথে লেপটে যাচ্ছিল মগজের সেই তরল ধাতু। বিধ্বস্তভাবে কাটাছেঁড়া করা হয়েছে মুখের অংশ। চোখ উপড়ে তুলে ফেলা হয়েছিল। নাক মাঝখান থেকে কেটে দুভাগ করে কাটা হয়েছে খুব ধারালো ছুরি দিয়ে। ঠোঁটের অংশে যেন কেউ কোদাল দিয়ে কেটে নিয়েছে মাংস। খুলির ভিতর থেকে বেরিয়ে আসা তরল মগজগুলো খাঁচার ভিতরে বন্দি হিংস্র কুকুরগুলো খেলার সাথে সাথে লম্বাটে জিভ দিয়ে চেটে চেটে খাচ্ছিল। প্রেম মুখভঙ্গির ছাপ পরিবর্তন করে শক্ত চোখে তাকালো রিচার্ডের দিকে। রিচার্ডের ঠোঁটের প্রতিটা বাঁকা হাসি কাঁটার মতো বিচ্ছে তার শরীরে। রুষ্ট গলায় বলল, কে প্রমাণ আছে যে এটা সুলতান কায়েসের খুলি? প্রমাণ তো তোর হাতে। আবারও অতর্কিত আক্রমণে ভড়কে গেল প্রেম। রিচার্ডের বাক্য শেষ হবার সঙ্গে সঙ্গে লুকাস প্রেমের উপর ঝাঁপিয়ে পড়ল। প্রেম রিচার্ডের সূক্ষ্ম বুদ্ধির করিশ্মা দেখে অবাক হলো বটে। লুকাস প্রেমের শার্টের পকেটে থাকা বল পেন নিয়ে নিচে ফেলে দিয়ে দানবীয় পা দিয়ে পিষে দিল। পরপর তৎক্ষণাৎ প্রেমের মাথায় গান পয়েন্ট করলো। তপ্ত শ্বাস ফেলল প্রেম। এক টুকরো প্রত্যাশার আশা গিয়ে দাঁড়ালো শূন্যের কোঠায়। রিচার্ড এক দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রেমের থমথমে মুখের দিকে। মুখভঙ্গির কোনো ভাবান্তর নেই, চাহনি খুবই শান্ত। অকস্মাৎ সংযম হারিয়ে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল প্রেম। কতদিন এভাবে নিজেকে বাঁচিয়ে রাখবি? তোর খেলা শেষ এবার, আমার হাতেই হবে। ডেস্কটপে থাকা এলোমেলো ফাইলগুলো কিছুটা নড়ে চড়ে ওঠে রিচার্ডের অট্ট হাসি থেকে নির্গত হওয়া উত্তপ্ত নিঃশ্বাসে। বরফ গলিত ঠান্ডা পানির ন্যায় মেজাজ তিরিক্ষি
মেজাজে পরিণত হয়। হাসি থামিয়ে কর্কশ গলায় দাঁতে দাঁত চেপে বলল, পরবর্তীতে আমার সাথে খেলতে আসার আগে খেলার গুটি কিভাবে চালতে হয় তা শিখে আসিস। না তা শেষ। রিচার্ডের অট্টহাসির ধ্বনিগুলো প্রচন্ড জোরে জোরে করাঘাত করতে থাকে প্রেমের কানে। মস্তিষ্ক, নিউরন, শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝরা করে দিচ্ছে রিচার্ডের বৃৎখুটে হাসির শব্দ। রক্ত গরম চোখে রিচার্ডের দিকে তাকিয়ে আগে ফুসতে ফুসতে বেরিয়ে গেল প্রেম। প্রেম বেরিয়ে যেতেই হাসি থেমে যায় রিচার্ডের। চোয়াল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। 8 বছর আগে স্থাপন হওয়া বাগানবাড়িতেই প্রথম কোনো মহিলা মেয়ে প্রবেশ করলো এবং দ্বিতীয়বারের মতো কোনো নারী পা রাখে রিচার্ডের সেই ঘন খুটখুটে জঙ্গলে অবস্থিত অদ্ভুত বাগানবাড়িতে। 4 জন মেয়ে রাখা হয়, সকলের পরনে কালো পোশাক আর মাথায় বিমান বালাদের মতন টুপি। ভয় তটস্থ সকলে, ভিতরে পা রাখতেই গা শিউরে ওঠে। ভয় কাতুরের চোখে সবকিছু পর্যবেক্ষণ করতে থাকলো। প্রতিটা ফার্নিচার থেকে শুরু করে দেওয়ালের রং পর্যন্ত কালো। সকলের চোখে মুখে বিস্ময়তা, ভিতরের ডিজাইন দেখে কপালে সূক্ষ্ম ভাঁজ। অতিরিক্ত টাকার বিনিময়ে তারা এখানে কাজে আসতে রাজি হয়েছে। 7 দিনে তারা যে টাকা পাবে তা অবশ্য 7 মাসেও পেত না। শুধুমাত্র টাকা নয়, তারা বাধ্য হয়েছে এখানে আসার জন্য। গাড়ি যখন লোকালয় ছাড়িয়ে ঘন জঙ্গলের ভিতরে ঢোকে তখন থেকেই অজানা আতঙ্ক চেপে ধরে সকলের ভিতর। কিন্তু গার্ডের হাতে বড় বড় অস্ত্র দেখে কেউ আর মুখ খোলার সাহস পায়নি। ঘন জঙ্গল গলিয়ে যখন বাগান বাড়ির প্রধান ফটকে এসে গাড়ি থামে তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেও যতই ভিতরে যাচ্ছে ততই তাদের ভয় বাড়তে থাকে। ন্যাশো চোখ গরম করে তাকালে যে যার যার কাজে লেগে যায়। এলিজাবেথের তখনও জ্ঞান ফেরেনি, শরীর একদম বিছানার সাথে মিশে রয়েছে। রিচার্ড তখন ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার পর যেখানে ছিল এখনো সেখানেই। 2 জন মেয়ে কক্ষের দরজা এসে দাঁড়ায়। মেঝেতে একজন নারী ও পুরুষের কাপড় এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিছানা অগোছালো, ঠোঁট গোল করে গরম নিঃশ্বাস ছাড়ে 2 জন। বুঝতে বাকি থাকে না এখানে গত রাতে কারোর উপর পাশবিক নির্যাতন হয়েছে। কোনো অবাগী হয়তো হারিয়েছে নিজের সব থেকে বড় মূল্যবান সম্পদ। বিভৎস দৃশ্য দেখার পূর্ব প্রস্তুতি নিয়ে এগিয়ে গেল তারা। এলিজাবেথের মুখের উপর থেকে কম্ফোর্টার সরাতেই 2 জনের চোখ গোল গোল হয়ে গেল। অবাক দৃষ্টিতে নির্নিমেষহীন চেয়ে থাকলো এলিজাবেথের নিস্তেজ মুখশ্রীতে। বিস্মিত চোখে একে অপরের দিকে তাকায়। একজন মেয়েটা অবাক চোখে চেয়ে থেকে হাত রাখলো বালিশের নিচে জট বেঁধে থাকা এলিজাবেথের লাল চুলে। পরপরই হাত দিয়ে গা স্পর্শ করলো। সেই হাত আবারও চোখের সামনে এনে খুবই কাছ থেকে দেখলো কোনো কৃত্রিমতা আছে কিনা। রেশমা নামের মেয়েটি এলিজাবেথের নীল হয়ে যাওয়া অব্যয় দেখে এলিজাবেথের জন্য খুবই মায়া লাগলো। তার নিজেরও এলিজাবেথের বয়সী মেয়ে আছে। নিজের মেয়ের কথা ভাবতেই বুকের ভিতর মোচড় দিয়ে উঠল রেশমার। এলিজাবেথের বিমোহিত সৌন্দর্যের ধ্যানমগ্ন না হয়ে থেকেই কাঁপা কাঁপা হাতে নাকের কাছে নিয়ে দেখলো শ্বাস প্রশ্বাস চলছে কিনা। স্বস্তির নিঃশ্বাস ফেলে 2 জনেই। অনেকক্ষণ চোখে পানি দেওয়ার পর পিটপিট করে চোখ মেলে তাকালো এলিজাবেথ। রেশমা উৎসুক হয়ে এলিজাবেথের উপর ঝুঁকেছিল। পা নাড়াতে চাইলেও ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে এলিজাবেথ। শরীর বিছানা থেকে আলাদা করতে পারছে না, পেটের নিচের অংশ অনুভূত হচ্ছে না। কমফোর্টার তুলে নিজের নগ্ন দেহের দিকে তাকায় এলিজাবেথ। রাতের কথা মনে হতেই ডুকরে কেঁদে উঠল। দিকশূন্য জ্ঞান হারিয়ে পাশে থাকা রেশমার কোমর জড়িয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। মাতৃমন রেশমার এলিজাবেথের প্রতিটা আর্তনাদ সোজা গিয়ে বিচ্ছে রেশমার বৃক্ষপটে। রেশমা ভিতরে ভিতরে জড়তা দূর করে পেলব হাত দিয়ে এলিজাবেথের লাল চুলের ভাঁজে ভাঁজে বিলি করতে থাকলো। এলিজাবেথকে নিজে নিজে শান্ত হবার সময় দিল নিজের জীবনের এই চিরন্তন সত্যকে মেনে নিতে। গুমট পরিবেশ, এলিজাবেথের কান্না আজাহারিতে শোকে গেয়ে উঠল। গার্ডের দেওয়া নির্দেশনার কথা মনে হলে নিজেকে শক্ত করে রেশমা। এলিজাবেথকে ছাড়িয়ে সোজা করে বসালো, কম্পিউটার দিয়ে শরীর ঢেকে দিল ভালো মতো। তারপর হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকে এলিজাবেথ। এরই মধ্যে 2 জন মেয়ের হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে এসে রেখে যায়। শক্ত হয়ে দাঁড়ায় রেশমা। দুর্বোধ্য এলিজাবেথের দিকে তাকিয়ে পড়ল। ম্যাম উঠুন, আপনাকে ফ্রেশ করিয়ে দিচ্ছি। হঠাৎই এলিজাবেথ রেশমার 2 হাত চাপটে ধরল। রেশমা ফিরে তাকালো এলিজাবেথের দিকে। 2 ঘাতযুক্ত দৃষ্টি মিলে গেল। এলিজাবেথ নিভে যাওয়া নিস্তেজ স্বরে
আকুতি মিনতি করতে থাকে রেশমার কাছে। প্লিজ আমাকে বাঁচান, জানোয়ারটা আমার সর্বস্ব লুটে নিয়েছে। আমাকে এখান থেকে বের হতে সাহায্য করুন। আমার শরীর থেকে জানোয়ারটার পারফিউমের স্মেল আসছে, আমাকে নরক যন্ত্রণা দিচ্ছে, আমি মরে যাব, আমাকে বাঁচান। আমরা অপরাধ ম্যাডাম, মাফ করবেন। আপনারা এইভাবে মুখ ফিরিয়ে নেবেন না আমার থেকে, জানোয়ারটা মেরে ফেলবে আমাকে। এইভাবে একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে ধ্বংসের মুখে ঠেলে দিবেন না। থেমে ফোন আছে আপনাদের কাছে? ফোন করব আমার চাচাকে। আমার চাচা এক্ষুনি এসে আমাকে নিয়ে যাবে। আমাদের কারো কাছে ফোন নাই ম্যাম। ল্যান্ডলাইন কোথায় আছে আমাকে একটু বলুন প্লিজ, জলদি বলুন, শয়তানটা এসে পড়বে। এই বাসায় কোনো ফোন নেই ম্যাম। কার্নিশ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়তে থাকলো এলিজাবেথের। রাতের দৃশ্যগুলো বারবার ভেসে উঠছে চোখের সামনে, যা তীরের ফলার চেয়েও যন্ত্রণাদায়ক এলিজাবেথের কাছে। হঠাৎ করে এলিজাবেথের নিজের শরীরে আঘাত করতে থাকলো, চুল টেনে ছিঁড়তে থাকে নিজের। এলিজাবেথের পাগলামো আচরণে ঘাবড়ে যায় মেঘরা। মনে পড়ে যায় ন্যাশোর শক্ত গলায় বলে দেওয়া সতর্কতা বাণী। দুজনে এগিয়ে গিয়ে শান্ত করার চেষ্টা করে এলিজাবেথকে। এলিজাবেথ কারোর বাধা মানে না, আঘাতপ্রাপ্ত জায়গাগুলোতে আঘাত করতে থাকে বারবার। থেতলে যাওয়া জায়গায় আবারও আঘাত লাগায়, এবার রক্তক্ষরণ হতে থাকে কিছু জায়গা থেকে। শুকনো ঢোক গেলে মেঘরা শরীরে আর ছিটে ফোটা শক্তি অবশিষ্ট থাকলো না এলিজাবেথের। আবারও কান্নায় ভেঙে পড়লো। মেয়েরা চাদর দিয়ে ঢেকে দেয় এলিজাবেথকে, বেড থেকে নামায়। নিজেকে শক্ত করে রাখে এলিজাবেথ, একটা জড়সড় বস্তুর মতো। আমাদের কাজ করতে দিন ম্যাম। দয়া করে আমাকে বাঁচতে সাহায্য করুন। আমরা জানা মতে আপনি নিজ ইচ্ছে এখানে এসেছেন ম্যাম। কিছুক্ষণের জন্য থমকে গেল এলিজাবেথ, স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে ফ্লোরে। শ্রাবণের সকল মেঘগুলো এসে জমা হয় এলিজাবেথের চোখের কোণে। কালো মেঘে টইটুম্বর হয়ে ঘোলাটে হয়ে আসলো এলিজাবেথের আখিতয়। সত্যি তো, নিজের ইচ্ছাতে এসেছে এখানে, নিজের হাতে নিজেকে বিসর্জন দিয়েছে। কার কাছে অভিযোগ দিবে সে? কোন মুখে? আর একটা টুর শব্দ করলো না এলিজাবেথ। মেয়েরা এলিজাবেথকে ধরে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে আনে। রেশমা নিজের হাতে খাইয়ে দিল এলিজাবেথকে। বিনা শব্দে চুপচাপ খেয়ে নেয় এলিজাবেথ। রেশমা এলিজাবেথকে খাইয়ে ব্যথার ঔষধ দিয়ে চলে যায়, তবে যায় না রেশমা। দরজার কাছে দাঁড়িয়ে দেখতে থাকে বরফের মতো জমে যাওয়া এলিজাবেথকে। অনুভব করতে পারছে ভিতরে ক্ষতবিক্ষত হৃদয়টা কিভাবে ঘূর্ণিঝড়ে দুমড়ে মুচড়ে উলট পালট হয়ে যাচ্ছে। চোখ দিয়ে গড়িয়ে শুধু নোনা জল পড়ে। এলিজাবেথ একদৃষ্টিতে চেয়ে আছে কাচের গ্লাস গড়িয়ে বাইরে। আদৌতে সে চাহনিতে নেই কোনো প্রাণ। তপ্ত শ্বাস ফেলে চলে যায় রেশমা। মাথায় আইস প্যাক লাগিয়ে বসে আছে তথ্যমন্ত্রী আনিসুল হক। ছেলের শোকে মূর্ছা যাচ্ছে এমন ভাব। একমাত্র ছেলে সাদমান। পাশের সোফায় বসে আছে অফিসার প্রেম এবং তার 3 সহকর্মী। অপোজিটে আছে পুলিশ কমিশনার। সকলের কপালে চিন্তার ভাঁজ। আনিসুল হকের স্ত্রীর অবস্থা এখনো আশঙ্কাজনক। পুলিশ কমিশনার পুরো সোর্স কাজে লাগিয়ে দিলেও এখনো কোনো হদিশ পাওয়া যায়নি সাদমানের। এয়ারপোর্ট রোড সংযুক্ত সকল রাস্তায় সিসিটিভি ফুটেজ চেক করেও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। এখন পর্যন্ত আসেনি মুক্তিপণের কোনো কল, যা সকলকে খুব ভাবাচ্ছে। প্রেমের কাছে সবকিছু পানির মতো পরিষ্কার হলেও এই মুহূর্তে তার হাত পা বাঁধা। প্রমাণ ছাড়া তার সকল কথা ভিত্তিহীন আইনের কাছে। আইনের প্রধান শাখার অংশ হলো প্রমাণ সাক্ষী। লিভিং এরিয়ায় নীরবতা ভাঙে পুলিশ কমিশনারের কথায়। অনেকক্ষণ পর শুষ্ক ঢোক গিলে কাঁইকুই করে ধরাশাহী আওয়াজে বললেন, 48 ঘন্টা হয়ে গেছে, এখন মুক্তিপণের জন্য কোনো কল আসেনি। আমার মনে হয় আপনার ছেলে ইচ্ছে করেই লুকিয়ে আছে স্যার। কমিশনারের অদ্ভুত প্রশ্নে মাথা থেকে আইস ব্যাগ ছুড়ে ফেলে কর্কশ গলায় চেঁচিয়ে উঠল আনিসুল হক। কি দাদা বলছেন? আমার ছেলে লুকিয়ে থাকবে কেন? কিসের কমতি ওর? আমার এই অডেল সম্পত্তির একমাত্র উত্তরাধিকার সাদমান। ভুলে যাবে না কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। থেমে নিজেকে কিছুটা সংযত করলো, কণ্ঠ খাদে নামালো। এবার একজন অসহায় পিতা ভাঙা ভাঙা কণ্ঠে আওড়ালো, আপনারা দয়া করে আমার ছেলেকে খুঁজে দেন, যত টাকা লাগে আমি দিব। আমার ছেলে কিছু হলে আমার আর কেউ বাঁচবো না। এমনিতেই মেজাজ খুবই চটে ছিল প্রেমের সকালের ওই ঘটনার জন্য। এখন কমিশনারের এমন বোকা বোকা কথা শুনে
আরো বিরক্ত হচ্ছে প্রেম। প্রেম উঠে দাঁড়ালো চলে যাওয়ার অভিপ্রায়। তখনই হঠাৎ ল্যান্ডলাইনে কল আসে। সকলে আলার্ট হয়ে যায় তৎক্ষণাৎ। প্রেম আনিসুল হককে ইশারা করলো কল ধরার জন্য। সকলের সামনে স্পিকার দিয়ে কল রিসিভ করলো আনিসুল হক। গলা কাঁপছে তার। হ্যালো। চলে যাই? চমকে যায় সকলে এহেন আজব কণ্ঠস্বরে। প্রেম বুঝতে পারে ভয়েস চেঞ্জ করে কল করেছে রিচার্ড। চল শক্ত হয়ে আসে প্রেমের। বুকের ভিতর মোচড় দিয়ে ধরলো আনিসুল হকের। ধৈর্য হারিয়ে তড়িঘড়ি করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেকে চাই সুস্থভাবে। প্লিজ আমার ছেলের কখনো ক্ষতি করবেন না। কেমন আছে আমার ছেলে? তোর ছেলে ভালো থাকে আমার উপর নির্ভর করছে, আর আমার ভালো মুড নির্ভর করছে তোর কথার উপর। শুকনো ঢোক গিল আনিসুল হক। বলল, কিসের বিনিময়ে আমার ছেলেকে পাবো? টাকা? প্রেম ধীরে ধীরে নিজের মেজাজ হারাতে থাকে। কিছু বলার জন্য উদ্যত হলে কমিশনার চোখ রাঙিয়ে থামিয়ে দিল প্রেমকে। দাঁতে দাঁত পিষতে থাকে প্রেম। আনিসুল হক কোনো কিছু না ভেবেই বলে দিল, কত টাকা? 50 লাখ। তথ্যমন্ত্রী আনিসুল হক যে খুব সৎ নিষ্ঠাপরায়ণ ব্যক্তি তেমনটা নয়। মন্ত্রিত্বের পাশাপাশি দুর্নীতিতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। টাকার নেই কোনো কমতি। পার্টির ব্যবসার আড়ালে রয়েছে মাদকের ব্যবসা। তবে যার জন্য টাকার পাহাড় গড়ে তোলা সেই যদি না থাকে, এক কথায় রাজি হয়ে গেল আনিসুল হক। হ্যাঁ আমি রাজি। ওয়াইজ ম্যান। ওপাশ থেকে শোনা যায় কারোর গলা ফাটিয়ে হাসির শব্দ। বিচ্ছিরি হাসির শব্দে কান চেপে ধরল সকলে। প্রেম এবার আর ধরে রাখতে পারল না নিজেকে। সকালে রিচার্ডের খুনের ভয়ঙ্কর বর্ণনা শুনে মনে ভীতি ঢুকে গিয়েছে। আনিসুল হকের কাছ থেকে ছো মেরে টেলিফোন নিয়ে নেয়। কি প্রমাণ আছে সাদমান এখনো জীবিত আছে? প্রমাণ পাঠাচ্ছে। সাথে সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বুকের মধ্যে হাত চেপে ধরে সোফায় গা এলিয়ে দেয় আনিসুল হক। চোখের সামনে ঝাপসা হয়ে আসছে সবকিছু। চশমার ফাঁক দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে কার্নিশ বেয়ে। কমিশনার বারবার যেন কাকে কল করছে। সকল পুলিশ কমিশনাররা তিরিক্ষি মেজাজে কবলে পড়েছে দুদিন যাবৎ। প্রেমের সহযোগীরা ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে নাম্বার ট্রেস করার জন্য। এক হাত কোমরে বেঁধে পায়চারি করতে থাকে প্রেম। এত চেষ্টা করেও কোনোভাবেই হিসেব মেলাতে পারছে না। সকাল থেকে রিচার্ডের ব্যাপারে স্টাডি করে যা জানতে পেরেছে, রিচার্ড বাংলাদেশি উচ্চ মধ্য পরিবারের ছেলে ছিল। রিচার্ডের পরিবার সম্পর্কে কোনো তথ্যই জোগাড় করতে পারেনি প্রেম। তবে হঠাৎ করে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে ইতালির গ্যাংস্টার হয়ে যাওয়ার পিছনের কাহিনী সকলের কাছে অজানা এখনো পর্যন্ত। 8 বছরে রিচার্ড 8 বার দেশে এসেছে, তাও শুধু 2 দিনের জন্য। আনিসুল হকের হিস্ট্রি চেক করেছে প্রেম। আনিসুল হকের সাথে কোনো পূর্ব শত্রুতা নেই রিচার্ডের। সবকিছু কেমন ধোঁয়াশা লাগছে প্রেমের কাছে। সাদমানের অপহরণের পিছনে মূল উদ্দেশ্য কি? রিচার্ড যে শুধুমাত্র টাকার জন্য তথ্যমন্ত্রীর ছেলেকে টার্গেট করেছে তা মানতে নারাজ প্রেম। রিচার্ডের নিজেরই অঢেল সম্পত্তি। মুক্তিপণের টাকা রিচার্ডের কালো ব্যবসার একদিনের ইনকাম। ভাবনার মাঝেই হঠাৎ গাড়ির হর্ন শোনা যায়। সকলে তির্যক বেগে সদর দরজার দিকে তাকালো। দেখা যায় একটা বড় ট্রাক। বাইরে থেকে সিকিউরিটি গার্ড দৌড়ে ভিতরে আসে। স্যার, কিডন্যাপার কিছু পাঠিয়েছে। আনিসুল হক দাঁড়াতে গিয়ে আবারও সোফায় বসে পড়ে। ভয়ে তার ভিতর শুকিয়ে গিয়েছে। কমিশনার গিয়ে আনিসুল হককে ধরে নিয়ে যায়। প্রেম সবার আগে ছুটে গেল। এরই মধ্যে ট্রাক ড্রাইভার গায়েব হয়ে গিয়েছে। পুরো ট্রাক খুঁজেও কিছু পাওয়া যায় না গাড়ির কোনো কাগজপত্র। গাড়ির নেম প্লেটটিও নকল। ক্রোধে ট্রাকটাকে ঘুষি বসালো প্রেম। 2 হাতে চুল টেনে ধরে চেঁচাতে থাকলো। হঠাৎই খেয়াল আসে ট্রাকের পিছন সাইডে চেক করা হয়নি। প্রেম এক লাফে ট্রাকে উঠে ডিকি খুলে দিল। সঙ্গে সঙ্গে বিচ্ছিরি গন্ধে সকলে নাক চেপে ধরে। প্রেম পকেট থেকে রুমাল বের করে নাকে চেপে ধরে সামনে এগিয়ে গেল। প্রেমের সুগভীর টান টান চোখ বাইরে থেকে দেখতে থাকলো ড্রামটিকে। বিশাল আকৃতির এক ড্রাম, যেটা থেকে ড্রেনের ময়লা আবর্জনার পচা গন্ধ আসছে। কপালের ভাঁজগুলো গুটিয়ে প্রেম ড্রামের ঢাকনা খুলল। কালো পচা নর্দমার মাঝে থেকে দেখা যায় একটা অর্ধগলিত কাটা আঙুল। মাংস কোলে হাত দিয়ে বেরিয়ে এসেছে আঙুল থেকে। প্রেম এক দেখায় আন্দাজ করে নেয় ঘটনা। চোখের সামনে প্রতিফলিত হতে থাকে কেউ খুবই আক্রোশের সাথে কাটারি দিয়ে টেনে টেনে মাংস ছিঁড়ে ফালি ফালি করেছে। পরবর্তীতে ফালি ফালি করা ছেঁড়া মাংস অ্যাসিড দিয়ে গলিয়ে দিয়েছে। প্রেম সবকিছু নিজের মতো করে সাজিয়ে ড্রামের মুখ ঢাকনা দিয়ে ঢেকে দিল। ফিরে তাকালো নিচে উৎসুক হয়ে থাকা আনিসুল হকের দিকে। আনিসুল হকের ভেজা চোখ দেখে জিনিসটা নিজের মধ্যেই চেপে যায় প্রেম। মাথায় সাজিয়ে নেয় নতুন প্ল্যান। এক লাফে ট্রাক থেকে নেমে সরাসরি আনিসুল হকের সম্মুখে গিয়ে দাঁড়ালো।
চিন্তা করবেন না, টাকে কিছু ছিল না, আপনি স্বাভাবিক হন। শুধুমাত্র ভয় দেখানোর জন্য এমনটা করা হয়েছে। আমার মনে হয় কিডন্যাপার আবারও কল দিবে। বলার মধ্যে আবারও কল আসে ল্যান্ডলাইনে। সকলের ভিতরে ছুটে যায়। এবার কল রিসিভ করে প্রেম। ছোট থেকে এটা তার গড গিফটেড ট্যালেন্ট। যে কারোর ভয়েস নকল করতে পারে প্রেম। ওয়ান্ট মোর? কোথায় টাকা নিয়ে যেতে হবে? দ্যাটস মাই বয়। আমার ছেলেকে আমি সুস্থ এবং জীবিত চাই, তাও আজকের মধ্যেই। আমার রাজ্যে আমার ইচ্ছেতেই সবকিছু হয়। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে প্রেম। কণ্ঠ হাতে নামিয়ে বলল, আচ্ছা, কখন? কাল সকাল 10টা, আগারগাঁও স্টেশন। বলার সাথে সাথে কল কাট হয়ে যায়। প্রেমের ঠোঁটের কোণে দেখা মিলে বক্র হাসি। কোনো কথা না বলে প্রেম শীষ বাজাতে বাজাতে সদর দরজা পেরিয়ে গিয়ে নিজের বাইকে চড়ে। উদ্দেশ্য আগারগাঁও স্টেশন। রিচার্ডকে দেখা মাত্রই সকল মেয়ে কিচেনে চলে যায়। নাসুর করা নিষেধাজ্ঞার মধ্যে এটাও ছিল। রিচার্ডের সামনে যেন কোনো মেয়েট না যায়। লম্বা লম্বা পা ফেলে উপরে চলে গেল রিচার্ড। গায়ে তখনও সকালের কালো কোট আর ভিতরে কালো শার্ট। হাতঘড়ি খুলতে খুলতে বেডরুমের দিকে এগোতে থাকলো রিচার্ড। দরজা ভেজানো, ভিতরে ঘুটঘুটে অন্ধকার। রিচার্ড লাইট অন করতে শোয়া থেকে ধরফড়িয়ে উঠে এলিজাবেথ। সকালের পর থেকে একদম স্তব্ধ হয়ে গিয়েছে এলিজাবেথ। একটু আগে এসে রেশমা ওকে ঔষধ খাইয়ে দিয়ে গেল। এলিজাবেথ নিঃশব্দে খেয়ে নিয়েছিল। 3 বার ওষুধ খাওয়ার পর এখনো শরীরের ব্যথা কমেনি এক ফোঁটা। শরীরের ব্যথা লাঘব করা গেল, মনের ব্যথা এত সহজেই কি লাঘব হয়? দু চোখের পাতা এক করতে পারেন না এলিজাবেথ। চোখের সামনে ভেসে ওঠে সেই ভয়ঙ্কর মুহূর্তগুলো। কিভাবে জানোয়ারের মতো পাশবিক অত্যাচার চালিয়ে গিয়েছিল তার উপর সারা রাত। এই প্রথম রিচার্ডকে দেখলো এলিজাবেথ। দেখলো একটা জানোয়ারকে। চোখ ধাঁধানো সৌন্দর্যের অধিকারী মানুষ যে এতটা নৃশংস হতে পারে তা হয়তো এই ভদ্র সমাজের অজানা। মানুষটির চরিত্রের সাথে চেহারার কোনো সাদৃশ্য খুঁজে পেল না এলিজাবেথ। রুক্ষ পুরুষালী তামুক চেহারার অন্তরালে লুকিয়ে আছে এক নরপিশাচ। ঘৃণায় চোখ ফিরিয়ে নেয় এলিজাবেথ, যদিও ভয়ে জবুথবু করে কাঁপছিল গরম। রিচার্ডের সুগভীর নিকষ নীল চোখ গভীরভাবে পরখ করছিল এলিজাবেথকে। শরীর নেতিয়ে পড়লেও সৌন্দর্য এক ফোঁটাও কমেনি এই মেয়ের। অপূর্ব সৌন্দর্যে ধাঁধানো এই মেয়ের রূপ। লুকাসের ভাষায় যা আগুন সুন্দরী। রিচার্ড তাকালো এলিজাবেথের এলোমেলো হয়ে থাকা লাল চুলের দিকে, যা যত্নের অভাবে উস্কো খুস্কো হয়ে আছে। ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে থাকে রিচার্ড। হঠাৎ এক টানে গলা থেকে টাইটা খুলে কাউচে ছুঁড়ে মারে। ধীরে ধীরে ওয়েস্ট কোটের বাটন খুলতে খুলতে এক পা করে বেডের দিকে অগ্রসর হতে থাকে। বক্ষ পিঞ্জরের মাঝে অবস্থানরত দুর্বার হৃদযন্ত্র অদৃশ্যমান তেজস্বী আশ্বের সঙ্গে যেন দৌড় প্রতিযোগিতায় নেমেছে। ভূমিকম্পের ন্যায় সম্পূর্ণ শরীর থরথর করে কাঁপতে থাকে এলিজাবেথ। এসির লো টেম্পারেচারেও ঘাম ছুটে যায় এলিজাবেথের। রিচার্ডের পায়ের প্রতিটি স্বতঃস্ফূর্ত কদমে বিস্ফারিত নয়নজোড়া ভাসছে গতরাতের লোমহর্ষক দৃশ্যগুলো। কানের মাঝে বাড়ি খেতে থাকে নিজের প্রতিটি আর্তনাদ। আতঙ্কের শীতল ঘামে শরীরের চাপানো পাকিস্তানি থ্রিপিসের কামিজ গায়ের সাথেই আষ্টে ফিষ্টে লেপতে চায়। হাত পা অসাড় হতে থাকে এলিজাবেথের। রিচার্ড খুব কাছে চলে আসে এলিজাবেথের। বিছানায় হাঁটু গেড়ে এলিজাবেথের উপর ঝুঁকে পেলব হাতে ওর কপালের পাশের চুলগুলো কানের লতিফ করে গুঁজে দিল। রিচার্ডের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে এলিজাবেথের উপর। গা শিউরে উঠল এলিজাবেথের। রিচার্ডের শরীর থেকে আসা পারফিউমের ডার্ক স্মেল, যা এখনো এলিজাবেথের শরীরের সাথে লেপ্টে আছে, তারও দৃঢ় হয় কাছে আসায়। 6 বার শাওয়ার নিয়েও শরীর থেকে একবারও মুছে দিতে পারেনি নরপিশাচের শরীরের ঘ্রাণ। আকস্মিক এলিজাবেথের ধরাশয়ী কাণ্ডে পায়ের রক্ত মাথায় উঠে যায় রিচার্ডের। ড্রাগনের ট্যাটু খচিত শক্ত হাতে চেপে ধরে এলিজাবেথের কণ্ঠনালী। অথচ কপাল থেকে যে গড়িয়ে রক্ত ঝরছে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। অগ্নি বিচ্ছুরিত হওয়া চোখে তাকিয়ে আছে এলিজাবেথের দিকে। নিঃশ্বাস থমকে গেল এলিজাবেথের। পড়ে গেল হাত থেকে ফুলদানিটা। গলা হতে নির্গত কর্কশ গঙ্গানির শব্দে দুর্বল গলায় উচ্চারণ করল এলিজাবেথ, জানোয়ার, নরপিশাচ, অমানুষ, ছেড়ে দে আমাকে। হাতে আরো চাপ প্রয়োগ করল রিচার্ড। শ্বাস আটকে চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়তে থাকে এলিজাবেথের। রিচার্ড হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল, কর্কশ গলায় চেঁচালো,
হ্যাঁ বে, আমার সাথে একদম উঁচু করে কথা বলবি না, জিভ টেনে ছিঁড়ে ফেলবো, বুঝলি? আমার সাথে কেউ এভাবে কথা বলে না। আবার মনে করে দিচ্ছে টাকা দিয়ে কিনে এনেছে তোকে এখানে। আমার 30 বছর জীবনে তুই প্রথম মেয়ে যাকে আমি ছুঁয়েছি। তুই আমার বৃক্ষপটে খোদাই করা প্রথম মেয়ে, কিন্তু তাই বলে আমার কাছে নমনীয়তা আশা করিস না একদমই। ঘর করার ছেলে আমি নই, তবুও তোর মুক্তি নেই। তোর শরীরের প্রতিটা লোমকূপ থেকে চোখের জল পর্যন্ত কিনে নিয়েছে আমি। আমার হাতে কোমলতা নয়, গান মানায়। রিচার্ড কানাদের সকাল শুরু হয় রক্তের স্রোতে হাত ডুবিয়ে, আর রাতের সমাপ্তি ঘটে সে রক্ত পানিতে ধুয়ে দিয়ে। রক্ত ভালোবাসি আমি, রক্ত। দেখছিস আমার শার্টের কালারের লাল থাক? এটা কোনো নাইট ক্লাবের ভিড় ঠেলে আসা রমণীদের লিপস্টিকের চিহ্ন নয়, এটা রক্ত, মানুষের তাজা রক্ত, যা আমার সবচেয়ে প্রিয়। আমি বান্ডিল বান্ডিল টাকার হিসেবে আটকাই, কোনো ছলনময়ী নারীর ফাঁদে আটকাই না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়াল্লা! এলিজাবেথের গলা ছেড়ে দিল রিচার্ড। গলায় ধরে খুব খুব করে কাঁদতে থাকলো এলিজাবেথ। রিচার্ডের কপালের মধ্যভাগ বিরক্ত হয় ভাজে ভাজে। চোখ ছোট ছোট করে তাকায় এলিজাবেথের দিকে, ঘাড় বাঁকিয়ে শুকনো গলায় বলল, ডু ইউ স্পিক রাশিয়ান, রেড? আমি তোর থেকে মুক্তি চাই জানোয়ার। আমি অনেক দূরে চলে যাব, আমার মম ড্যাডের কাছে চলে যাব, আমি অনেক দূর। এই অভিশপ্ত স্বার্থপর মানুষদের মধ্যে থাকতে চাই না আমি। হাঁটুতে মাথা গুজে আজাহারি করতে থাকে এলিজাবেথ। এলিজাবেথের মুখ থেকে তুই তুকারি শুনে রিচার্ডের থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল তার চিরায়িত পৈশাচিক আত্মায়। হ্যাচকা টানে বেড়ে ছুঁড়ে ফেলল এলিজাবেথকে। ঠোঁটের কোণে ফুটে উঠেছে পৈশাচিক হাসি। কোনো কথা ছাড়াই ঝাঁপিয়ে পড়ল এলিজাবেথের উপর। মুহূর্তে নিজের মাঝে নিয়ে নিল এলিজাবেথকে, ফলাতে থাকে নিজের শক্তি। মাঝে শুধু উচ্চারণ করলো গুটগুট কিছু শব্দ। I desperately want you, Red.